কুমিল্লায় ধর্ষণের মামলায় অভিযুক্ত ফজর আলী ভোরে সায়দাবাদ থেকে গ্রেপ্তার। ভিডিও ছড়ানোর অভিযোগে আটক আরও 4 জন। ফজর আলীকে ঢাকা সায়দাবাদ থেকে আটক করা হয়েছে। ভিডিও ছড়িয়ে দেওয়া শ্লীলতাহানি, এদের বিরুদ্ধে আলাদা একটা মামলা হবে। নাটোরে বালু উত্তোলন ও ইজারা ঘিরে চাঁদাবাজি, অস্ত্রের মহড়া, গোলাগুলি, নির্বিকার স্থানীয় প্রশাসন। আমাদের কর্ম নাই, আমরা বেকার, মাছ ধরে খাই, এর জন্য যদি চাঁদা দেওয়া লাগে তাহলে আমরা কি করব? তাহলে আমরা তো বুঝতে পারতেছি না কখন যাচ্ছে, কখন এই ঘটনাগুলো ঘটছে। যখন ঘটে তার অনেক পরে আমরা জানি। সাতক্ষীরায় ইছামতি নদীতে ভয়াবহ ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা, বদলে যাচ্ছে মানচিত্র। আতঙ্কে নদী পাড়ের হাজারো মানুষ। এই 2 ফুট ভেঙে গেলেই মনে করেন যে পুরো সাতক্ষীরা চলেই যাবে। ওপরে মাটি দিয়ে যায়, নিচে কোনো কাজ হয় না, ফলে এই মাটিটা থাকে। সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ হচ্ছে না সিলেটের অনেক ফার্মেসিতে, মান হারিয়ে উল্টো তৈরি করছে স্বাস্থ্য ঝুঁকি। ঝালকাঠির কাঠালিয়া সেতু নির্মাণে ধীর গতি, বিকল্প কাঠের সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার, বিপাকে কয়েক উপজেলার হাজারো মানুষ। ছাত্রছাত্রী আসা যাওয়া করতে পারে না, তারপর পা ঢুকে পড়ে, খুবই ভয় লাগে। আবার অনেক সময় বাচ্চা কাচ্চা ধাক্কায়। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরাত্রী। কুমিল্লায় মুরাদনগরে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীকে সায়দাবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর 5টার দিকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়ানোর অভিযোগে আরও 4 জনকে আটক করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর 5 কিত্তা গ্রামে দরজা ভেঙে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী নারী। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা এসে অভিযুক্তকে আটক করে ওই নারীকে উদ্ধার করে। এই ঘটনায় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে ভিডিও ধারণও করে কয়েকজন ব্যক্তি। পরে ভুক্তভোগী নিজেই থানায় মামলা দায়ের করেন অভিযুক্ত ফজর আলীর বিরুদ্ধে। মুরাদনগর থানার ওসি জানান, ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। সহ 5 জন। ফজর আলীকে ঢাকা সায়দাবাদ থেকে আটক করা হয়েছে ভোর রাত্রে। আহত ছিল, তার হাতে পায়ে আঘাত আছে, তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। গ্রেপ্তারি দেখানো আছে তাকে। ঢাকা সায়দাবাদ থেকে অ্যারেস্ট করছি, আমরা কুমিল্লা নিয়ে আসছি। নিয়ম অনুযায়ী সরকারি হাসপাতালে পুলিশ হেফাজতে থাকে আর কি। চিকিৎসা নেয়, পাশাপাশি আমাদের নিয়মতান্ত্রিক ভাবে পুলিশ থাকে। ভিডিও ছড়িয়ে দেওয়া শ্লীলতাহানি, এদের বিরুদ্ধে আলাদা একটা মামলা হবে। ধর্ষণ মামলার অভিযুক্ত ফজর আলীকে ভোর 5টার দিকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তারের পর তাকে কুমিল্লায় নিয়ে যাওয়া হচ্ছে। এ নিয়ে আরও জানাতে মুরাদনগর থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম। মাসুদ, ফজর আলীকে কুমিল্লায় নেওয়া হচ্ছে, এখন আসলে সেখানকার পরিস্থিতি কি, পুলিশে নিয়ে কি বলছে? রাত্রি ভোর 5টায় ধর্ষণ মামলার যে প্রধান আসামি ফজর আলীকে ঢাকা সায়দাবাদ থেকে গ্রেপ্তারের পর কিন্তু তাকে কুমিল্লা নিয়ে আসা হয়েছে এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসার জন্য ভর্তি করেছেন বলে পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন। আমরা রয়েছি মুরাদনগর থানার সামনেই। এখানে বাকি যে 4 জন আসামি রয়েছেন যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে এখানে রাখা হয়েছে। আমরা এখানকার যিনি ওসি রয়েছেন তিনি, ওনার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ধর্ষণ মামলা যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি কুমিল্লাতে আছেন, তবে যারা শ্লীলতাহানির চিত্র যে ধারণ করে ছড়িয়ে দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সে অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছেন যে 4 জন, তাদেরকে এই মুরাদনগর থানায় রাখা হয়েছে। তাদেরকে মামলার প্রক্রিয়া শেষে মূলত হচ্ছে তাদেরকে জেল হাজতে প্রেরণ করবেন, এমনটাই তিনি জানিয়েছেন। তো গত বৃহস্পতিবার রাতে যে কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনা ঘটেছে সেটা নিয়ে কিন্তু জেলা এবং জেলার বাইরে কিন্তু তোলপাড় তৈরি হয়েছে, প্রতিবাদের তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। একই সঙ্গে যারা প্রতিবাদ করছেন তারা চাচ্ছে, তাদের দাবি হচ্ছে যে যারা ধর্ষণের সঙ্গে জড়িত তাদেরকে
বিচারের আওতায় আনার জন্য দ্রুত সময়ের মধ্যে। জেলা পুলিশ আমাদেরকে জানিয়েছে যে আসলে ধর্ষণের ঘটনার পরপরই কিন্তু তারা অভিযানে নামেন অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য। গত বৃহস্পতিবার রাতেই মূলত হচ্ছে রাত 10টার দিকে মুরাদনগরের বাহেরচর এলাকায় যে আপনার যে ভুক্তভোগী নারী ধর্ষণের শিকার হয়েছেন, তিনি মূলত সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। সে বেড়াতে আসা নারীকে আসলে বহুদিন যাবৎ ফলো করেছিলেন অভিযুক্ত ফজর আলী। তিনি মূলত হচ্ছে যে তার এই যে লক্ষণ যেটি বলছিলেন আসলে ভুক্তভোগী নারী তিনি যে তাকে ফলো করছিলেন সেটা কিন্তু তিনি বুঝতে পেরেছেন। তবে যে ধর্ষণের যে এরকম ভয়াবহ একটি ঘটনা ঘটবে তিনি আসলে কখনো এটা কল্পনা করেনি। তবে যারা তার ধর্ষণের সাথে জড়িত এবং যারা তার যে বিবস্ত্র ছবি আসলে ছড়িয়ে দিয়েছিলেন সামাজিক যোগাযোগের মাধ্যমে, তাদেরও বিচার তিনি চেয়েছেন। তো এ ছিল রাত্রি কুমিল্লা থেকে সবশেষ। ধর্ষণ মামলার অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তারের পর তাকে কুমিল্লায় নিয়ে যাওয়া হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মাসুদ আলম। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে আজও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ চলছে শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। সেখানে আছেন গালিব ইবনে রিয়াজ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। গালিব, আন্দোলনকারীদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে কি দাবি জানাচ্ছেন এবং কর্মসূচি কতক্ষণ চলবে আজ জানাবেন? রাত্রি আন্দোলনকারীদের সাথে আমাদের এসেই কথা হয়েছে এবং এখানে যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ সবাই এখানে অবস্থান করছেন এবং এনবিআরের সামনে যে ফুটপাথটি রয়েছে এই ফুটপাথের উপরে তারা বসে এই কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর যে কর্মসূচি তারা ঘোষণা করেছিল সেই কর্মসূচি তারা পালন করছে। আমরা সকালে এসে এখানে যেটা দেখতে পেয়েছি যে ঢাকার বিভিন্ন কর অঞ্চল থেকে কর্মকর্তা কর্মচারীরা গাড়িতে করে তারা এখানে এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য এখানে আসছেন। আর এখানে এসেই এই আন্দোলনকারীদের সাথে কথা বলে যেটি জানা গেছে যে গতকালকে তারা যে কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর যে কর্মসূচি ঘোষণা করেছিলেন, যেখানে দাবিটি যে ছিল যে এনবিআর এর বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান খান তাকে অপসারণ করতে হবে। কারণ আপনি জানেন যে এই আন্দোলনের যে সূত্রপাত এনবিআরকে যেই দুই ভাগে বিভক্ত করা, যে নীতিগত সিদ্ধান্ত এবং কর আদায়, এই দুটি ব্যাপার যখনই আলাদা করা হয় তারপর থেকে আন্দোলনের সূত্রপাত। কিন্তু এখন যেটি তাদের সবথেকে বড় যে দাবি সেটি হচ্ছে এনবিআর এর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, তারপরেই তারা পরবর্তী আলোচনায় বসবে। আমরা কিছুক্ষণ আগেও কথা বলে যেটা জানতে পেরেছি যে আগামী 1 তারিখে প্রধান অর্থ উপদেষ্টার সাথে কিন্তু আলোচনার কথা রয়েছে। কিন্তু এই আলোচনার আগে তারা যেটি বলতে চায় যে আগে চেয়ারম্যানের অপসারণ করতে হবে, তারপর তারা আলোচনায় বসবে। কিন্তু অর্থ উপদেষ্টা আবার ওদিকে বলছে যে এই আলোচনায় বসতে হলে আগে আন্দোলন বাদ দিয়েই তারপরে তাদেরকে আলোচনায় বসতে হবে। অর্থাৎ দুই পক্ষই কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন। এখন মানে বলা যাচ্ছে না যে পরবর্তীতে আসলে কি ধরনের সিদ্ধান্ত এবং কোন পক্ষ নমনীয় হলে তারপরে এই আলোচনা হতে পারে। কারণ আপনি জানেন যে এটি জুন মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ সারা বছরের যে কর আদায় হয় এই মাসে সব থেকে বেশি কর আদায় কিন্তু হয়ে থাকে। কিন্তু যেহেতু এই মাস পুরোটাই এরকম স্থবিরতা এবং যেহেতু এখন কমপ্লিট শাটডাউন চলছে, শুধুমাত্র আন্তর্জাতিক যেই বিষয়গুলো রয়েছে সেইটা ছাড়া পুরোপুরি বন্দর থেকে শুরু করে ঢাকা শহর এবং সারা দেশের কর অঞ্চলেই কিন্তু এই কমপ্লিট শাটডাউনের আওতায় রয়েছে। আমরা এসে দেখতে পেয়েছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর খুব কড়া নজরদারি রয়েছে। পুলিশ ছাড়াও এখানে আমরা বর্ডার বিজিবিকেও দেখতে পেয়েছি এখানে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ পুরো যে এনবিআর এর যেই ভবন এই আগারগাঁও, সেখানে কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি। বলা যাচ্ছে না আসলে এই আন্দোলন কতক্ষণ পর্যন্ত চলে এবং কোন পক্ষ থেকে আসলে সবার আগে নমনীয়তা দেখা যেতে পারে। তো রাত্রি এই ছিল আমার কাছ থেকে এনবিআর ভবন থেকে সর্বশেষ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ চলছে শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন গালিব ইবনে রিয়াজ। এদিকে চট্টগ্রাম কাস্টমস হাউসে দ্বিতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এতে ব্যাহত হচ্ছে আমদানি পণ্য ডেলিভারি, পণ্য শুল্কায়ন ও রপ্তানি পণ্য শিপমেন্ট কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হয়েছেন হাজিরা শিউলি। কমপ্লিট শাটডাউনের ফলে লোকসান নিয়ে ব্যবসায়ীরা আসলে কি বলছেন, সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। রাত্রি কমপ্লিট শাটডাউন কর্মসূচির ফলে লোকসান কিন্তু বহুমাত্রিক। বিশেষ করে
এখন কিন্তু অফডকগুলো তো বলা যায় তাদের কার্যক্রম অনেকটাই বন্ধ, যেহেতু কাস্টমস কর্মকর্তাদের যে ক্লিয়ারেন্স ছাড়া তারা কোনো পারমিশন বা ক্লিয়ারেন্স ছাড়া তারা কাজ করতে পারেন না, তাই অফডকের কার্যক্রম অনেকটাই বন্ধ। আর এদিকে আমদানি এবং রফতানি পণ্য চালানের শুল্কায়ন কার্যক্রম বলা যায় পুরোপুরি বন্ধ। যখন আংশিক কর্মবিরতি ছিল বা 3 থেকে 4 ঘন্টা কর্মবিরতি ছিল, তখন বাকি সময়টিতে আসলে সিএনএফ এজেন্টরা আমদানিকারকদের যে প্রতিদিনই যে আমদানি পণ্য বন্দর দিয়ে আসছে এবং শিপ থেকে নামানো হচ্ছে সেই পণ্যগুলো তারা ডেলিভারি নেওয়ার জন্য শুল্কায়নগুলো তারা করতে পারতেন কর্মবিরতির যে নির্ধারিত 4 থেকে 5 ঘন্টা এর পরে। কিন্তু গতকাল থেকে কাস্টমস কর্মকর্তার কোনো কাজই করছেন না। কাস্টমস হাউস খোলা থাকলেও সবগুলো কক্ষই তালাবদ্ধ এবং সেখানে কোনো কাজ চলছে না। তো সিএনএফ এজেন্টরা কিন্তু ঘুরছেন, তারা এখানে অপেক্ষা করছেন। অনেকেই শুনেছেন যে আজকের কর্মসূচি কিছুটা শিথিল, তারা আশা করেছিলেন যে হয়তো কাজ হতে পারে, কিন্তু তাদের বিপুল পরিমাণ ফাইলগুলো জমে যাচ্ছে, বন্দরে বিপুল পরিমাণ কন্টেনার জমে যাচ্ছে এবং গত 4 মাস ধরে 4 দিনের ফ্রি টাইমের পর আমদানিকারকদেরকে প্রতিদিন নির্ধারিত 4 দিন ফ্রি টাইমের পরে 4 গুণ হারে জরিমানা গুনতে হচ্ছে এবং তারা বলছেন এর প্রভাব কিন্তু পরবর্তীতে ভোক্তাদের উপরে বর্তাবে এবং পণ্যের দামের উপরে প্রভাব পড়বে। এবং এই যে লোকসান বিপুল পরিমাণ সেল এবং প্রতিটি কন্টেনারে যে প্রতিদিন তাদের $24 20 ফুট কন্টেনারের ক্ষেত্রে এবং 40 ফিট কন্টেনারের ক্ষেত্রে $48 করে জরিমানা গুনতে হচ্ছে, সেখানে যদি সেসব কন্টেনার 15 থেকে 20 দিন ব্যাক মাস করে পড়ে থাকে তাহলে তাদের সেই ড্যামারেজে কোথায় গিয়ে দাঁড়াবে তারা সেটা ভাবতেই পারছে না। এবং এর ফলে কিন্তু যাদের শিল্পের জরুরি কাঁচামাল সেগুলোও কিন্তু তারা ডেলিভারি নিতে পারবেন না এবং শিল্প কারখানা উৎপাদনও কিন্তু এর ব্যাহত হবে এবং পরবর্তীতে রফতানি যদি ডিলে হয় রফতানির অর্ডার ক্যান্সেল হতে পারে এবং যে শিপগুলো বন্দরে আসছে বিভিন্ন পণ্য নিয়ে সেগুলো কিন্তু রফতানি পণ্য না নিয়েই জাহাজগুলো চলে যেতে হবে এবং বন্দরে জাহাজের গড় অবস্থানকালও কিন্তু বেড়ে যাচ্ছে, বহির্নগরে জাহাজের জট বাড়ছে। তো বলা যায় চতুর্দিকে বন্দর এবং কাস্টমস এবং দেশের সার্বিক অর্থনীতিতে এর প্রভাব কিন্তু অনেক বেশি এবং তারা বলছেন যে খুব দ্রুত এই সংকটের সমাধান করতে হবে এবং দুপক্ষকে নমনীয় হয়ে আসলে তাদের যে দাবি সেগুলো থেকে সরে গিয়ে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দ্রুত যদি এর সমাধান না করা হয় তাহলে বহির্বিশ্বে আমাদের ইমেজ তো ক্ষুণ্ণ হবে, বিনিয়োগের নেতিবাচক প্রভাব পড়বে। রাত্রি এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে সবশেষ। চট্টগ্রাম কাস্টমস হাউসে দ্বিতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন হাজিরা শিউলি। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। প্রত্যয়ের সাথে স্মরণ করাটা আমাদের সকলেরই নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা দল হিসেবে তাদের উপর এই দায়িত্ব আরো অনেক বেশি বর্তায়। আমরা জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি যে কর্মসূচিগুলো কথা চিন্তা করেছে তা আমি উল্লেখ করছি। আমাদের 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের 64টা জেলায় জুলাই পদযাত্রা হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। আমরা 1 জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের 64টি জেলা প্রদক্ষিণ করবে। আমরা 64টি জেলায় যাব, আমরা শহীদ পরিবারদের কাছে যাব, শহীদের কবর জিয়ারত করব, আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো। ফলে মানুষের কাছে যেতে এবং জুলাইকে মানুষের কাছে গিয়ে সাধারণ মানুষের সাথে মিলে স্মরণ করতেই এই কর্মসূচিটি। আমি আবারও বলছি, আমরা 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ সকলেই একসাথে এই পদযাত্রাটি শুরু করবে এবং সারা দেশ প্রদক্ষিণ করে ঢাকায় ফিরবে। ফলে আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বলেছিলাম নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, আমরা মনে করি সেই বাংলাদেশ বিনির্মাণের কাজ, রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনো চলমান।
ফলে সেই দেশ গড়ার লক্ষ্যে দেশ গড়তে জুলাই পদযাত্রা, এটি আমাদের ট্যাগলাইন। এর মধ্যে আমরা 16ই জুলাই যেদিন শহীদ আবু সাঈদ শহীদ হন, এই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, এবং তার শহীদ হওয়ার মধ্য দিয়েই আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান শহীদের যে মিছিল, সেই মিছিলটি আসলে শুরু হয়েছিল। ফলে সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে। বৈষম্য বিরোধী শহীদ দিবস 16ই জুলাই। আমরা 3রা আগস্ট, আপনারা জানেন যে 3রা আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী 1 দফা দিবস ঘোষণা হয়েছিল। আমরা এই বছর 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইশতেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের প্রেক্ষিতে 30 কার্যদিবস বলা হয়েছিল, সেই 30 কার্যদিবস পার হয়ে গিয়েছে, কিন্তু সরকার কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। এই জুলাই ঘোষণাপত্রের দাবিটি ছিল যারা অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব, তাদের পক্ষ থেকে এই দাবিটি এসেছিল যে জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদের এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন। ফলে সরকার যেহেতু এটা তখন বলেছিল সকলের সাথে আলোচনা করে ঐক্যমত্যের মাধ্যমে এটি দিবেন, পরে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের সময় এটি পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি। ফলে আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই 3রা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার কর্মসূচি রাখছি। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করব এবং 5ই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। 5ই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণ অভ্যুত্থান একটা প্রাথমিক বিজয় অর্জন করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছিল। ফলে সেই মুক্তি উদযাপন রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তীব্র গরমে সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের ব্যবস্থা নেই সিলেটের বেশিরভাগ ফার্মেসিতে। এতে গুণগত মান হারিয়ে অকার্যকর হয়ে পড়ছে জীবন রক্ষাকারী ওষুধ। বিশেষজ্ঞরা বলছেন সঠিক সংরক্ষণের অভাবে মান হারানো এসব ওষুধে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন রোগীরা। যদিও ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে ফার্মেসিগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণে তদারকি করছে তারা। সিলেট থেকে গুলজার আহমেদের প্রতিবেদন আর ছবি তুলেছেন অনিল পাল। দেশে প্রচলিত বেশিরভাগ ঔষধ সংরক্ষণে নির্ধারিত তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বর্তমানে সিলেটের তাপমাত্রা এর চেয়ে বেশি ওঠানামা করায় তাপদাহে ওষুধের শেলফ লাইফ ও কার্যকারিতা কমে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। সিলেটের ড্রাগিস্ট ও কেমিস্ট সমিতি জানায় জেলায় 5200 ফার্মেসি রয়েছে। এর মধ্যে মডেল ফার্মেসির সংখ্যা মাত্র 13টি। এগুলো ছাড়া বেশিরভাগ ফার্মেসিতেই নেই সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণের ব্যবস্থা। ফলে এসব ফার্মেসির ঔষধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভোক্তারা। ইনসুল বা অন্যান্য যে মেডিসিনগুলো আছে, ফ্রিজিং আইটেমগুলো আছে, সেগুলো নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। নির্দিষ্ট তাপমাত্রায় না রাখলে সেই ওষুধগুলোর এফিকেসিগুলো নষ্ট হয়ে যায়। অনেক রোগীর জন্য আইয়াও আমরা লোকালক যাই কি ফ্রিজও না রাখতে তাইতেন বাড়া রাখি দেন, আর এগুলো নিয়ে খাওয়াইয়া সেবা আমরা পাই না। কোনো রোগীকে যদি এই ঔষধটা প্রয়োগ করা হয় সেটা তো কোনো ধরনের কাজ দেবে না। বিশেষজ্ঞরা বলছেন সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে। সেক্ষেত্রে এসব ওষুধের রোগমুক্তির পরিবর্তে উল্টো রোগীর ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা তাদের। এমনকি স্বাস্থ্য খাতের উপর পড়তে পারে এর নেতিবাচক প্রভাব। ড্রাগের ক্ষেত্রে বিশেষ করে আমাদের প্রেক্ষাপটে ইনসুলিন, তারপর ভ্যাকসিন, 3 নম্বর কিছু চোখের ড্রপ আছে আমাদের, ওইটাও আমাদেরকে, এবং কিছু অ্যান্টিবায়োটিক, এগুলো অবশ্যই নির্দিষ্ট টেম্পারেচারে রাখতে হবে। না হলে বরং আমরা যে উপকারের জন্য দিচ্ছি ওটা তো হবেই না, বরং আমাদের কিন্তু অনেক ডিজিজ তৈরি করতে পারে।
যদিও ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে ফার্মেসিগুলোতে ওষুধের গুণগত মান নিশ্চিতে তদারকি বাড়ানো হয়েছে। মোবাইল কোড করি আমরা, এছাড়া আমরা নিজেরাই অভিযান করি। সেক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখি, ওষুধের গুণগত মান, নিরাপত্তা, কার্যকারিতা এবং ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করার জন্য আমরা আইনগত ব্যবস্থা নেই এবং পাশাপাশি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেই। দেশে প্রচলিত সব ধরনের ওষুধের মধ্যে বায়োলজিক্যাল বা ভ্যাকসিন জাতীয় ঔষধ 4 থেকে 8 ডিগ্রি, অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ 12 থেকে 20 ডিগ্রি ও অন্যান্য ঔষধ সংরক্ষণের স্বাভাবিক তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এর ব্যতিক্রম হলেই ঔষধের গুণগত মান কমে যায় বলে মত বিশেষজ্ঞদের। গুলজার আহমেদ, এখন সিলেট। সারা দেশে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর ঘটনা। হাসপাতালগুলোতে শুরু হচ্ছে করোনা টেস্ট। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান এবং ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন মফিজুর রহমান রিপন। প্রথমে চলে যেতে চাই রাকিবের কাছে রাজশাহীতে। রাকিব, রাজশাহীর করোনা পরিস্থিতি কেমন দেখছেন? নতুন করে কয়জন শনাক্ত হলো? রাত্রি আসলে রাজশাহীর করোনা পরিস্থিতি যদি বলি একেবারেই স্বাভাবিক, সেটি আসলে ঠিক হবে না। কেননা আমরা গেল 1 মাস থেকে আসলে দেখছি যে প্রায় 300 জনের যে টেস্ট হয়েছে রাজশাহী মেডিকেল কলেজে, সেখানে 78 জন আসলে করোনা পজিটিভ পাওয়া গেছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল গেল 10 দিন থেকে আমরা যেটি লক্ষ্য করছি যে তারা নিয়মিত আসলে আপডেট জানাচ্ছেন। এবং এই ক্ষেত্রে আমরা সর্বশেষ যেটি আসলে জানতে পেরেছি, গেল 24 ঘন্টায় যে টেস্ট হয়েছে তাতে 1 জন মাত্র পজিটিভ রোগী পাওয়া গেছে, তবে 1 জনই ভর্তি আছে। এবং এর মধ্যেই বিভিন্ন সময় কিন্তু 10 জন ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন এবং 9 জন আসলে চিকিৎসা নিয়ে ফেরত গেছেন। তো এই যখন অবস্থা, তখন রাজশাহী মেডিকেল কলেজ যেটি বলছে যে তাদের RT-PCR ল্যাবে তারা নিয়মিত আসলে কোভিড টেস্টের স্যাম্পল পাচ্ছেন এবং তারা সেই টেস্টগুলো করছেন। একদিনে সর্বনিম্ন 3টি থেকে শুরু করে সর্বোচ্চ 25টি পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত টেস্ট হয়েছে, যেখানে সর্বোচ্চ 9 জন একদিনে আক্রান্তের রিপোর্ট পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি আসলে মেডিকেল কলেজ থেকে যেটি জানতে পেরেছি, প্রত্যেক দিন আসলে কোভিড টেস্ট হচ্ছে এবং এই টেস্টের সুযোগ আছে। এবং রাজশাহী মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ, তিনি যেটি জানিয়েছেন যে প্রত্যেক দিন 96টি টেস্ট করার মতো কিট তাদের কাছে পর্যাপ্ত রয়েছে এবং এখন পর্যন্ত র্যান্ডমলি আসলে এই টেস্টগুলো নিয়ে এই যে কোভিডের যে সংক্রমণ, সেটি কিন্তু আসলে সাধারণ জনগণের মধ্যে আছে বলে তারা দাবি করেছেন। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইতোমধ্যেই তারা তাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য চিকিৎসক এবং যারা এই কর্মকর্তারা রয়েছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে। এবং প্রত্যেকটি জায়গাতে আমরা দেখেছি সতর্কতামূলকভাবে কিন্তু সেখানে পোস্টারিং করা হয়েছে যেন সকলেই আসলে মাস্ক ব্যবহার করেন এবং যে স্বাস্থ্যবিধি সেটি মেনে আসলে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। কেননা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই মে মাসের 27 তারিখে সর্বপ্রথম আসলে 3 জনের করোনা টেস্ট করার পরে সেটি এখানে 1 জন শনাক্ত হয় এবং পরবর্তীতে কিন্তু 4 তারিখে ওই মাসেরই তখন কিন্তু আসলে 9 জন আক্রান্ত হয়েছিল, যার মধ্যে 4 জন চিকিৎসক এবং বাকিরা ছিলেন মেডিকেল স্টাফ। এই অবস্থাতে প্রত্যেক দিনই আসলে কোভিড টেস্টে একজন আসলে পজিটিভ হচ্ছেন। এই অবস্থাতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা এবং একই সাথে সতর্ক থাকারও পরামর্শ দিচ্ছেন। তো রাত্রি এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনার আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীর করোনা পরিস্থিতির খবর শুনছিলাম রাকিবের কাছ থেকে। এবার যেতে চাই ফরিদপুরের শিপনের কাছে। শিপন, ফরিদপুরে করোনা টেস্ট শুরু হয়েছে কিনা এবং একই সাথে জানতে চাই নতুন করে কতজন শনাক্ত হয়েছে? আপনি জানেন যে আজ থেকেই মূলত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু করোনা টেস্টের কার্যক্রম শুরু হয়েছে। তো আমরা কথা বলেছিলাম ফরিদপুর মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডাক্তার ওমর ফারুকের সঙ্গে। তিনি বলেছেন যে করোনা টেস্টের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা ইতিমধ্যে নিয়ে রেখেছি এবং আজ সকাল থেকেই কিন্তু যে রোগীগুলো আসবে এবং আউটডোরের ডাক্তারগণ সেই রোগী দেখার পর তারা যে সাজেস্ট করবে করোনা টেস্টের ব্যাপারে, তখন কিন্তু তাদেরকে করোনা টেস্ট করা হবে। অর্থাৎ যে কোনো রোগী আসলেই কিন্তু যে তাকে করোনা টেস্ট হবে এমনটি নয়, চিকিৎসকের
পরামর্শ ছাড়া বা চিকিৎসকের সিদ্ধান্ত বা নির্দেশনা ছাড়া কিন্তু করোনা টেস্ট হবে না, এমনটি বলেছেন। আমি কথা বলেছিলাম ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানের সঙ্গে। তিনি বলেছেন যে ফরিদপুর জেলায় 9টি হসপিটালে প্রত্যেকটি হসপিটালেই কিন্তু আমরা নির্দেশনা দিয়েছি করোনার প্রস্তুতি নেওয়ার জন্য, করোনা রোগীর ট্রিটমেন্ট এবং তাদের ব্যবস্থা নেওয়ার জন্য, যে রোগী আসছে তারা সেবা দিতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য, বিশেষ করে সিট এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো তদারকি করার জন্য। তো সিভিল সার্জন যেটা বলেছেন যে ফরিদপুরে এখন পর্যন্ত সরকারিভাবে অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তর থেকে 200 কিট এসেছে এবং 400টি র্যাট এসেছে, অর্থাৎ যেটা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করা হয়। আর এর বাইরে পিসিআর ল্যাব রয়েছে মেডিকেল কলেজে, সেই কলেজে কিন্তু 200 কিট পাঠানো হয়েছে, যেটা আজকে থেকে চালু হবে বলে তারা বলছেন। আরেকটি কথা বলে রাখি, ফরিদপুর স্বাস্থ্য বিভাগ থেকে বারবার যে কথাটি গণমাধ্যমকে এবং সাধারণ মানুষকে বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে যেহেতু করোনার একটা প্রাদুর্ভাব বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকটা নাগরিকেরই কিন্তু সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি যে মেনে চলার পরামর্শ তারা দিচ্ছেন, যে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং করোনার উৎসর্গ থাকলেই কিন্তু তারা চিকিৎসকের পরামর্শ নেবে এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নেবে, এমনটি বলেছেন। তো সব মিলে বলতে হয় যে এখন পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু করোনার টেস্টের জন্য প্রস্তুত এবং করোনা রোগী ভর্তি নেওয়ার জন্য প্রস্তুত। এই হসপিটালে কিন্তু আইসিইউ রয়েছে 16টি বেড এবং সেটিও কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে। তো এই ছিল ফরিদপুরের সর্বশেষ করোনা পরিস্থিতির খবর। সারা দেশে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী ও ফরিদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। ময়মনসিংহের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির অধ্যক্ষ নেই দীর্ঘদিন, আছেন কেবল খণ্ডকালীন 2 শিক্ষক। ফলে 6 মাস ধরে বন্ধ রয়েছে ক্লাস। এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সহ ক্লাস চালুর দাবিতে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সেখানে আছেন হারুনুর রশিদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। হারুন, এই যে শিক্ষার্থীরা বিক্ষোভ আন্দোলন করছেন এবং সেখানে ঠিকমতো ক্লাস নিচ্ছেন না বা শিক্ষক নেই, এ নিয়ে আসলে শিক্ষার্থীরা কি বলছেন? রাত্রি আসলে শিক্ষার্থীদের যে বক্তব্য এটি স্পষ্ট, সেটি হচ্ছে যে কোনো রকম পরিকল্পনা ছাড়াই যে শিক্ষা প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে এটিতে তাদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের ভবিষ্যৎ অন্ধকার নেমে আসার একটি অবস্থা তৈরি হয়েছে। শিক্ষার্থীরা স্পষ্ট করেই বলছেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানটি যখন চালু করা হয় তখন যে অর্গানোগ্রাম বা জনবল কাঠামো সেটি অনুমোদন না করে, কোনো জনবল কাঠামো ঠিক না করেই এই শিক্ষা প্রতিষ্ঠানটি তড়িঘড়ি করে চালু করা হয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে এবং 2022-23 শিক্ষাবর্ষ থেকে এখানে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে এবং এই পর্যন্ত 3টি ব্যাচের শিক্ষার্থী এখানে রয়েছেন। প্রতি ব্যাচে 52 জন করে শিক্ষার্থী এখানে ভর্তি করা হয়। যে শিক্ষার্থীরা এখানে 4 বছর মেয়াদী তাদের যে কোর্স সেটি কমপ্লিট করে তারা মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার কথা, কিন্তু এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে এখানে যারা পড়াশোনা করছেন তাদের আসলে ভবিষ্যৎ কি হবে এটি কিন্তু একটি অন্ধকার অবস্থার মধ্যেই তারা রয়েছেন। কোনো রকমের শিক্ষা নেই, এখানে প্রায় 4 মাস যাবৎ অধ্যক্ষ নেই এবং স্থায়ী কোনো শিক্ষক নেই। 2 জন খণ্ডকালীন অতিথি শিক্ষক রয়েছেন, তারা সপ্তাহে 1 দিন করে এসে তারা কিন্তু এখানে যে 2য় এবং 3য় বর্ষের যে শিক্ষার্থী তাদের ক্লাস এখানে নেন, সপ্তাহে 2 দিন ক্লাস হয়, কিন্তু প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কোনো ক্লাস কিন্তু এখানে হচ্ছে না, কোনো পরীক্ষা হচ্ছে না, কোনো ল্যাব সুবিধা নেই এবং এখানে যে ল্যাব রয়েছে সেই ল্যাবে কোনো যন্ত্রপাতিও নেই। ছোটোখাটো কিছু যন্ত্রপাতি রয়েছে, সেই যন্ত্রপাতিগুলোও কিন্তু শিক্ষার্থীরা ব্যবহার করতে পারছেন না এবং ক্যাম্পাসে কোনো নিরাপত্তা নেই। 2টি হল রয়েছে, একটি মেয়েদের এবং একটি ছেলেদের, 2টি হলেই কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগেন শিক্ষার্থীরা। বহিরাগতরা যখন তখন ক্যাম্পাসে প্রবেশ করে এবং বেশ কয়েকটি চুরির ঘটনাও ঘটেছে বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন এবং কোনো ধরনের জনবল পরিচ্ছন্নতা কর্মী না থাকার কারণে কিন্তু এই ক্যাম্পাসটি একটি সুন্দর ক্যাম্পাস কিন্তু এখন এটি একটি জঙ্গলে পরিণত হয়েছে, গাছ জঙ্গলে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এবং এখানে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা দীর্ঘদিন যাবৎ দাবি করছেন যে তারা যে উদ্দেশ্য নিয়ে এখানে ভর্তি হয়েছিলেন, তারা মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে দেশের সেবা করবেন, সেই কাজটি কিন্তু তারা করতে পারছেন না এবং যারা এখান থেকে বের হয়ে যাবেন তারা আসলে কতটুকু শিক্ষা নিতে পারবেন সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। এবং আজকে সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং তারা প্রশাসনের কাছে, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দাবি জানাচ্ছেন। তাদের যে দাবিগুলো রয়েছে, অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে, জনবল নিয়োগ দিতে হবে, ল্যাবে প্রয়োজনীয় যন্ত্রপাতি দিতে হবে এবং প্রত্যেক দিন যেন পরিপূর্ণভাবে ক্লাস হয় সেই ব্যবস্থাটি যেন করেন, এই দাবি কিন্তু তারা সরকারের প্রতি জানাচ্ছেন। এবং তারা একটি বিষয় বলছেন যে তাদের জন্য কোনো রকম শিক্ষক নিয়োগ না দিয়ে, কোনো রকম ব্যবস্থা না রেখে তড়িঘড়ি করে এই প্রতিষ্ঠানটি চালু করে যে অবস্থার তৈরি হয়েছে, এখানে আসলে
আসলে যারা ভর্তি হয়েছেন তারা একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি থেকে শিক্ষার্থীদের যে বিক্ষোভ চলছে তার সর্বশেষ। ময়মনসিংহের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির অধ্যক্ষ নেই দীর্ঘদিন, এ নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন হারুনুর রশিদ। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে দেশজুড়ে আজও শুল্ক ও কর কার্যালয়গুলোতে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এতে ব্যাহত হচ্ছে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। এ বিষয়ে আরও জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সোহেল রানা। রানা, আমদানি রপ্তানিতে কী ধরনের প্রভাব পড়েছে জানাবেন? রাত্রি এনবিআর এর যে শাটডাউন, কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি, সেই কর্মসূচির কারণে হিলি স্থল বন্দরের যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটি আজকে বন্ধ রয়েছে। এবং সকাল থেকে যেটি আমরা দেখেছি যে বন্দরের অভ্যন্তরে যে কাস্টমস কর্মকর্তাদের যে দাপ্তরিক কার্যক্রমের পরিচালনার যে অফিসটি রয়েছে সেটিতে তালা ঝুলছে এবং কোনো কর্মকর্তা কর্মচারী কিন্তু এখানে উপস্থিত হয়নি। এবং যেই পণ্য কিন্তু অর্থাৎ গতকাল যেই 30টা পণ্য আমদানি হয়েছে সেটিও শুল্কায়ন কিন্তু এই কাস্টমস কর্মকর্তারা করেননি। ফলে কিন্তু বন্দরে আমদানিকৃত বেশ কিছু পণ্য কিন্তু আটকা পড়েছে। এতে বন্দরে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন। আমি একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে বিশেষ করে এই বন্দর দিয়ে প্রতিদিন প্রায় যে পরিমাণ আমদানি হয়ে থাকে সেই আমদানি থেকে সরকার প্রায় 5 থেকে 7 কোটি টাকার মতো রাজস্ব পেয়ে থাকে। সেটি থেকে কিন্তু সরকার একটা বঞ্চিত হচ্ছে এই আন্দোলনের ফলে। আরেকটি বিষয় হচ্ছে যে যারা বন্দরের ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু পণ্যগুলো আমদানি করবার পর সেগুলো খালাস করতে না পারার কারণে তারা বিপাকে পড়ছেন। তারা যেটি বলছেন যদি এই আন্দোলনটি দীর্ঘমেয়াদী হয়ে যায় সেক্ষেত্রে আমদানিকৃত যে পণ্যগুলো আছে সেটির দাম কিন্তু হু হু করে বাড়বে, এমনটি কিন্তু তারা বলছেন। বিশেষ করে এই বন্দর দিয়ে মসুর ডাল, জিরা, আদা থেকে হলুদের গুঁড়া এবং শুকনো মরিচ থেকে শুরু করে বেশ কয়েকটি পণ্য গতকাল আমদানি হয়েছে। তবে সেই আমদানিকৃত পণ্যগুলো শুল্কায়ন করেনি কাস্টমস কর্মকর্তা, ফলেই কিন্তু বন্দর থেকে ব্যবসায়ীরা সেটি ছাড়করণ করে বাজারে নিতে পারেননি। তো সব মিলে বলা চলে যে যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি চলমান থাকলে বন্দরের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন এবং বন্দরের সংশ্লিষ্ট সবাই আর কি ক্ষতির মুখে পড়বেন। তো রাত্রি এই ছিল আমার কাছে সর্বশেষ। শুল্ক ও কর কার্যালয়গুলোতে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এ নিয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সোহেল রানা। স্থলপথ দিয়ে ভারতে কাঁচা পাট, পাটের সুতা সহ 9 ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করায় বিপাকে পড়েছেন নাটোরের রপ্তানিকারকরা। এতে করে কাঁচা পাট ও পাটজাত পণ্যের 200 কোটি টাকার রপ্তানি বাণিজ্য নিয়ে বিপাকে তারা। রপ্তানিতে নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে বড় ক্ষতির মুখে পড়ার আশঙ্কা দেশের সোনালী ফসল পাট ও পাটজাত পণ্যের। এ নিয়ে আরও জানাতে নাটোর থেকে যুক্ত হয়েছেন মাহবুব হোসেন। মাহবুব, ভারতে স্থলপথে আমদানি নিষিদ্ধ করার পাটের রপ্তানি খাত কতটুকু প্রভাবিত হচ্ছে? রপ্তানি হয় ভারতে, পার্শ্ববর্তী দেশ ভারতে। সেক্ষেত্রে নাটোরে প্রায় 90% পাট, কাঁচা পাট এবং যে পাটজাত পণ্য রয়েছে সুতা এবং বস্তা সহ সেগুলো কিন্তু ভারতে রপ্তানি হয়। সেদিক থেকে কিন্তু বেশ ক্ষতির মুখে যারা রপ্তানিকারকরা রয়েছেন তারা। আমি একটি এই যেখানে দাঁড়িয়ে রয়েছে এই জায়গায় একটি রপ্তানিকারকের এই যে গোডাউন রয়েছে তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতকাল বা তার আগে কিন্তু এসব পাট তারা ভারতে রপ্তানির জন্য প্রক্রিয়া করে রেখেছিল, কিন্তু হঠাৎ করে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের কারণে প্রায় তাদের যে 300 টন পাট কিন্তু আটকা পড়ে রয়েছে। তো এই ধরনের কাঁচা পাট আটকা পড়ার কারণে তাদের যে হঠাৎ করে যে ক্ষতি সেটি কিন্তু তাদের পুষিয়ে নেওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে নাটোরে বেশ কিছু জুট মিল রয়েছে। এসব জুট মিলে যে কাঁচা পাটের পাশাপাশি যে পাটজাত পণ্য রয়েছে সেগুলো কিন্তু রপ্তানি করা হয়। এর যে বাণিজ্যিক মূল্য এটি প্রায় 200 কোটি টাকার কিন্তু বার্ষিক যে এটি রপ্তানিযোগ্য একটি পণ্য রয়েছে সেসব পণ্য কিন্তু এখন আটকা পড়ে রয়েছে। অনেকটাই যে স্থবিরতা যেটি বলে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি পাটকলগুলোতে এবং যে বিভিন্ন রপ্তানিকারকদের যেসব ইয়ে রয়েছে সেগুলোতে। এই স্থবির হওয়ার কারণে কিন্তু বেশ ক্ষতির মুখে তারা বলছেন। পাট রপ্তানিকারকরা আরেকটি যেটি বলেছেন যে এই আগামী 15 থেকে 1 মাসের মধ্যে কিন্তু কাঁচা পাট ওঠা শুরু হবে। এই সময় ভারতের যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু আমাদের দেশে যে পাট শিল্প রয়েছে এই পাট শিল্পের জন্য একটি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং যারা পাট উৎপাদন করে যেসব কৃষকরা সেই
কৃষকরা কিন্তু দেশীয় বাজারে কিন্তু পাটের দাম পড়ে যাওয়ার একটি এই সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেটি পড়ে যাবে বলে তারা এমনটি জানিয়েছেন। রপ্তানিকারকরা জানিয়েছেন যে কলকাতার যে বন্দর রয়েছে এই বন্দরটা যদি চালু করা যায় বা চালু করা সম্ভব হয় তারা সে দেশের ব্যবসায়ীদের তারা অনুরোধ জানিয়েছেন এবং সেই অনুরোধ জানানোর কারণে যদি এই কলকাতার পোর্টটা যদি চালু করা সম্ভব হয় তাহলে কিন্তু এই যে পাট এবং পাটজাত যে পণ্য রয়েছে সেটি কিন্তু রপ্তানি আবার প্রক্রিয়া শুরু হবে। না হলে নাটোর থেকে যুক্ত ছিলেন মাহবুব হোসেন। বালু উত্তোলন ও ইজারাকে ঘিরে উত্তপ্ত নাটোরের লালপুর ও পাবনার ঈশ্বরদী। প্রশাসনের কাছ থেকে ইজারা নেওয়া হলেও বৈধ ইজারাদারদের বালু তুলতে বাধা ও চাঁদা আদায় ঘিরে চলছে অবৈধ অস্ত্রের মহড়া ও গোলাগুলি। প্রকাশ্যে অস্ত্রের মহড়া চললেও নির্বিকার প্রশাসন, যদিও প্রশাসন বলছে কাজ করছে পুলিশ। মাহবুব হোসেনের প্রতিবেদন আর ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। দেখে কারো কাছে মনে হতে পারে সিনেমার দৃশ্য, তবে অস্ত্র হাতে দিনের বেলায় মুখোশ পরে এমন ছোটাছুটি নাটোরের লালপুরের ঘটনা। পদ্মা নদী থেকে বালু উত্তোলন আর চাঁদা আদায় নিয়ে মাঝে মধ্যেই অস্ত্রের মহড়া আর গোলাগুলিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। প্রকাশ্য অবৈধ অস্ত্রের এমন মহড়ায় আতঙ্কে দিন পার করছেন পাবনার ঈশ্বরদী উপজেলার সারা ইউনিয়ন এবং নাটোরের লালপুরের গৌরীপুরের ৫ শতাধিক পরিবার। স্পিড বোট আসে, স্পিড বোট থেকে ওরা গোলাগুলি করে, তারপরে ট্রলারে আসেও গোলাগুলি করে। প্রশাসনিক ধরেন আমরা কি বলবো, এরা তো কিছু বলে না, প্রশাসন এখন এদিকে আসেনি। চলতি বছরের ৩ জুন নাটোরের লালপুরের পদ্মা নদীর দিয়ার বাহাদুরপুর মৌজার ৪৬০ একর জায়গা বালু উত্তোলনের জন্য লিজ দেয় নাটোর জেলা প্রশাসন। ৯,৬৮,০০,০০০ টাকায় অনুমতি পায় মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ। কিন্তু বৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করতে গেলেই ঘটছে বিপত্তি। পিন্টুর ভাই ওই যে মেহেদি নাকি এরা আছে, এরা থাকার পরে আপনার আমরা মাছ মারার পর আসার পরে আমাদের কাছে আসে হুমকি দেয়, আমাদের থেকে প্রতিনিয়ত ৫,০০০ টাকা করে চাঁদা চায়। এরা আমাদের নিজের দলিলি সম্পত্তিকেও দখল করে সেটা আমাদের কাছে আবার লিজ দিচ্ছে। আমাদের বাপদাদার সম্পত্তি আমরা আবার টাকা দিয়ে লিজ নিয়ে আবাদ করতেছি। লালপুরের পদ্মা নদী থেকে বালু নিতে দৈনিক ২৫ থেকে ৩০টি বাল্ক হেড আসে। তাদের আসা যাওয়ার পথে ব্যবহার করতে হয় ঈশ্বরদী উপজেলার সারাঘাট। আর এসব বাল্কহেড থেকে চাঁদা তোলা নিয়েও মাঝে মধ্যেই বাধে বিপত্তি। ঘাট নিয়ন্ত্রণ ও চাঁদা আদায়ের অভিযোগ ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদি হাসানের বিরুদ্ধে। তিনি ঈশ্বরদী উপজেলা বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর ভাই। এখানে টনি বিশ্বাস নামে যে ঘাটটা ছিল, ওরা ওই ঘাটটাকে গুলি টুলি করে তুলে দিয়েছে, অথচ এরাই উল্টা আবার এইসব ব্লেম করতেছে। কেন আমি জানি না, যে কোনো কারণে হয়তো আবার ঈশ্বরদী রাজনৈতিক এনিমি আছে, তারা হয়তো ইনভলভ। অস্ত্রের মহড়ার ঘটনায় নাটোর ও পাবনা জেলার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অস্ত্রসহ কয়েকজনকে আটক করেছে। দুর্বৃত্তপনা যদি এখানে হয়ে থাকে সেটার বিরুদ্ধে জেলা পুলিশ অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে আইনগত কঠোর পদক্ষেপ নেবে। তবে আতঙ্কিত বাসিন্দাদের স্বস্তি দিতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। মাহবুব হোসেন, এখন নাটোর। সাতক্ষীরার সীমান্ত খেসাইছামতি নদীর ভয়াবহ ভাঙনে বদলে যাচ্ছে দেশের মানচিত্র। বছরের পর বছর শাসনের অভাবে নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, কবরস্থান, সরকারি স্থাপনা। এভাবে চলতে থাকলে মানচিত্র থেকে এই জনপদ মুছে যাবে শঙ্কা স্থানীয়দের। আসান রাজীবের প্রতিবেদন আর ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। সাতক্ষীরার দেভাটায় বাংলাদেশ ভারত সীমান্তের ইছামতি নদী। স্রোতের তোড়ে প্রতিনিয়ত ভাঙছে বাংলাদেশ অংশের তীর, বিলীন হচ্ছে নদীগর্ভে, আর এতেই বদলে যাচ্ছে দেশের মানচিত্র। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে দেভাটা উপজেলার ভাতশালা, কোমরপুর, সুশীলগাতি, নাংলা সহ আশপাশের জনপদ। টেকসই বাঁধ না থাকায় ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের হাজারো মানুষের। এই নদী বহু দূরে ছিল, নদী ওপরে উঠে জমি, বুঝছেন, এখন ভাঙতে ভাঙতে এই আছে। ভেড়ি বাঁধা 2 ফুটের মতো বাকি আছে ভাই। এই 2 ফুট ভেঙে গেলেই মনে করেন যে পুরো সাতক্ষীরা চলেই যাবে। 3-4 বছর এরকম দেখতেছি আপনার কাজ করে যায়, ওপরে মাটি দিয়ে যায়, নিচে কোনো কাজ হয় না, ফলে এই মাটিটা থাকে না, এই মাটিটা আবার বসে যায়।
স্থানীয়দের দাবি, গত 3 দশকে ইছামতি গিলে ফেলেছে হাজার হাজার বিঘা জমি, বসতবাড়ি। নতুন করে ভাঙন হুমকিতে রয়েছে দেভাটা থানা ভবন সহ বিভিন্ন সরকারি স্থাপনা। বিপরীতে ভারতের অংশে চর জেগে উঠেছে, সেখানে গড়ে উঠেছে ইটভাটা, পার্ক ও হোটেল রিসোর্ট। জমি জায়গা যা ছিল এখানে সব নিয়ে গেছে, এখন একটু আছে এই ঘরটুকু বান্ধার জায়গা, এই ছাড়া আর কোনো জায়গা নেই আমার। দিয়ে আপনার বাঁধগুলো সেইভাবে সুন্দরভাবে গোছাই গাছাই দেখাশুনো করে রাখতো, তাহলে আমাদের হয়তো দুর্ভোগের এতে পড়তে হইতো না। এখানে বস্তা দেয়, এখানে কন্টিনিউ কোনো ভেড়িবাদ নেই। বিশেষজ্ঞরা বলছেন, ইছামতির ভারতীয় অংশে টেকসই বাঁধ থাকায় সেখানে চর জমছে, আর বাংলাদেশের অংশে প্রবল স্রোতের কারণে প্রতিনিয়ত ভাঙন হচ্ছে। এই অসম ব্যবস্থাপনা শুধু ভূমি নয়, সীমান্ত নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। প্রপার ড্রেজিং না করা যায় বা এই সমস্যার দুই দেশ মিলে যদি সমাধান আলোচনার প্রেক্ষিতে সমাধান না করা যায়, আমরা শুধু এটুকুই বলতে পারি যে এটা কিন্তু একটা আমাদের দেশের জন্য একটা সতর্ক হওয়ার সময় এসেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, সীমান্ত এলাকা হওয়ায় নদী থেকে বালু উত্তোলন ও কাজ শুরু করতে কিছুটা সমস্যা হচ্ছে। টেকসই ও পরিকল্পিত বাঁধ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা জমা দেয়া আছে। সীমান্তবর্তী এলাকা হয়, এখানে বালু উত্তোলনের নিষেধাজ্ঞা রয়েছে। আমরা চেষ্টা করছি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সাথে আলাপ আলোচনা করে দ্রুত বালু উত্তোলনের যে একটা সমস্যা সেটি নিরসন করে বালু উত্তোলনের মাধ্যমে যে বাঁধের যে কার্যক্রম, বালিপূর্তি জিও ব্যাগ ভরণ, তো সেগুলো সম্পূর্ণ করতে পারবো। বাংলাদেশ ভারত সীমান্তের সাতক্ষীরা অংশে ইছামতি ও কালিন্দী নদীর প্রায় 70 কিলোমিটার প্রবাহমান হলেও টেকসই বাঁধ আছে মাত্র 5 কিলোমিটার অংশে। এ অবস্থায় জমি রক্ষায় দ্রুত বাকি অংশে বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। সেতু শুধু একটি অবকাঠামো নয়, মানুষের জীবনযাত্রার পথ। কিন্তু ঝালকাঠির কাঠালিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের সড়কে নির্মিতব্য সেতুর কাজে ধীর গতিতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। আলামিন তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 2022 সালের মে মাসে শুরু হয় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার হাসপাতাল সড়কে সেতুটির নির্মাণ কাজ। 2023 সালের অক্টোবরে শেষ হওয়ার কথা থাকলেও নকশা পরিবর্তনের কারণে সময় বাড়িয়ে ধরা হয় 2025 সালের 30 জুন পর্যন্ত। প্রায় 6.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই সেতুর কাজ করছে মেসার্স সুপ্তি কনস্ট্রাকশন অ্যান্ড কবির ব্রাদার্স। তবে 2 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও বসানো হয়নি পুরো স্প্যান। অন্যদিকে বিকল্প হিসেবে একটি কাঠের সেতু তৈরি করা হলেও তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিন এই পথে যাতায়াত করেন কাঠালিয়া ও আশপাশের কয়েকটি উপজেলার হাজারো মানুষ। এদের মধ্যে অনেকেই হাসপাতালে যাচ্ছেন চিকিৎসা নিতে। কাঠের সেতুতে রোগী নিয়ে চলাচল করতে গিয়ে বাড়তি ঝুঁকি ও ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। দীর্ঘ 2 বছর ধরিয়া এটা অকেজ অবস্থায় কাজ চলমান, কিন্তু কোনো গতি নেই। একটা যদি মিশু গাড়ি ওঠে ছোট, তারপরও কোনো ছাত্রছাত্রী আসা যাওয়া করতে পারে না, তারপর পা ঢুকে পরে অনেক ছাত্র আহত হয়েছে। কাঠ ছড়াই দিয়া ঠিক করে তারপরে আসছি, গাড়ি দাঁড় করাই ব্রিজের উপরে। ফ্যামিলি নিয়ে আসার সময় অনেক সময় খুবই ভয় লাগে, আবার অনেক সময় বাচ্চা কাচ্চা ধাক্কায় পড়েও যায়। এখানে কোনো ইমার্জেন্সি রোগী আসলে কাঁধে করে নিয়ে নৌকো যোগে হসপিটাল যেতে হয়। যদি অতি দ্রুত এই ব্রিজটা হয় তাহলে রোগীদের অনেক উপকৃত হবে। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকারের প্রকৌশলী। যে নির্ধারিত সময় ছিল সেই অনুযায়ী আসলে ঠিকাদার কাজ ওইভাবে অগ্রগতি করতে পারেনি। বর্তমানে ঠিকাদারের গার্ডারের কাজ চলমান রয়েছে। তো ঠিকাদার 2025-এর ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে, এর মাঝেই সে কাজটি সম্পন্ন করবে। বর্তমানে আসলে যে জনভোগান্তি তৈরি হয়েছে, জনভোগান্তি দূরীকরণে এলজিডিও চেষ্টা করছে দ্রুত সময়ে কাজটি শেষ করার জন্য। পেছনের এই সেতুটি এখনও নির্মাণাধীন। কাজের ধীরগতির কারণে পাশের এই বিকল্প সেতু দিয়ে চলাচলে শত শত মানুষ ও হাসপাতালগামী রোগীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। কাজের গতি বাড়িয়ে দুর্ভোগ কমানো এখন সময়ের দাবি। আমিন তালুকদার, এখন ঝালকাঠি। এ ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।